গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতা। আজ পঞ্চম পর্ব। তীর্থ থেকে ফিরলেন মুক্তকেশী। সঙ্গে নিয়ে এলেন সেজ মেয়ে সুরাজকে। না, তীর্থপথে কুড়িয়ে পাননি তাকে। সম্প্রতি তার বর কটকে বদলি হয়েছে, তাই সেখানেই দু একদিন থেকে একেবারে সঙ্গে করে নিয়ে এলেন। বললেন, এত বড় খবরটা চেপে বসে আছিস সুরি? ধন্যি বটে, এই সময় কখনো একা থাকে? সুরাজের বরের বদলির কাজ। সুরাজ মেম সাহেবের মতো স্বামীর সঙ্গে সঙ্গে ঘোরে। চাকর ঠাকুর আর্দালি বেহারা সকলের সঙ্গে কথা বলে। বর এতটুকু এদিক ওদিক করলে পলকে প্রলয় করে। অবশ্যই সে প্রলয় মুক্তকেশীর মতো নয়, প্রণয়েরই পরিচয় ঘোষণা মাত্র। ভঙ্গিটা অতএব সভ্য মার্জিত। সুরাজকে দেখলে বোঝবার জন্যই একদা সে এই সংসারের মেয়ে ছিল। সুরাজ সর্বদা টাইট জ্যাকেট বডি পরে থাকে। সুরাজ একগা গহনা পরাকে সেকেলে বলে হাসে। সুরাজ মাথায় সোনার চিরুনি বসিয়ে খোঁপা বাঁধতে নারাজ। সুরাজ নাকি স্বামীর কর্মস্থলে জুতো পায়ে দেয়। সুরাজ কদাচই আসে। শেষ এসেছিল বিরাজের বিয়ের সময়। গোলমাল দেখে বরকে চিঠি লিখে মেয়াদের আগেই সরে পড়েছিল। এবার যে এলো সেটা ইচ্ছে নয়, নিতান্তই মায়ের নির্বন্ধাতিশয্যে। বড় বলল, সত্যি বটে, এতদিন পর যখন আবার হচ্ছে, মার কাছে থাকলেই হয়তো ভালো। কলকাতা শহর। একটি ছেলে সুরাজের। 10 বছর পরে আবার এই ঘটনা। মুক্তকেশীর কি শুধুই মাতৃস্নেহ? তার উপর বাড়তি আরও কিছু ছিল না? তার এই 16 আনা স্বাধীন মেম সাহেব মেয়েটিকে আত্মজনের সামনে দেখাবার বাসনাও ছিল না কি? এর আগে যখন এসেছে তখন এত সুখ স্বাধীনতা ছিল না। শাশুড়ি মাগি ছিল বেঁচে, এখন সে বালাইও গেছে। মেয়েকে তাই বুকে করে নিয়ে এলেন মুক্তকেশী। আর জনে জনে ধরে ধরে শোনাতে লাগলেন, এত বড় ঘটনা আমি মা আমাকে জানায়নি। সুরাজ লজ্জা পেয়ে বলে, কি একেবারে ঘটনা? মা যেন কি? আর দেখছো না বুঝি এই ঘটনা? মুক্তকেশী বলে ওঠেন, দেখব না কেন, নিয়তই দেখছি। হাঁস মুরগির মতো রাত দিন প্যাক প্যাক করে বংশবৃদ্ধি হচ্ছে, দেখছি না? তার সঙ্গে তোর তুলনা করিস না মা। সুরাজ লজ্জা পেয়ে চুপ করে। কিন্তু সুরাজ এই সংসারে হাঁপিয়ে ওঠে। একদা যে এইখানেই থেকেছে সে কথা তার নিজেরও বিশ্বাস হয় না। সুরাজের দাদারা কি স্থূল, কি অমার্জিত, কি সেকেলে। সুরাজের বৌদিরা যেন ঝি চাকরানির পর্যায়ের। সুরাজের ভাইপো ভাইঝিগুলো যেন গোয়ালের গরু ছাগল। আশ্চর্য, ভালোভাবে থাকতে ইচ্ছে হয় না এদের? সেই কথাই জিজ্ঞেস করে সে। বলে, সংসারে খরচ তো কম হতে দেখি না, অথচ ষষ্ঠবের বালাই নেই কেন বলো তো তোমাদের? খরচটা অবশ্য বড়লোক সুরাজের খাতিরে একটু অতিরিক্তই করা হচ্ছিল। বিরাজ এক ধরনের বড়লোক, আর এই আরেক ধরনের। বিরাজের কাছে চক্ষু লজ্জা নেই, এর কাছে সেটা আছে। তবু লজ্জা কি বাঁচানো যাচ্ছে? লজ্জা যে চতুর্দিকে ছড়ানো। সুরাজ বলে, স্বামী ধমক দেবে আর তাই সইতে হবে? কেন, দড়ি কি নেই জগতে? সুরাজ বলে, পড়ে মার খাও বলেই এত অত্যাচার তোমাদের উপর। নিজের মানটি নিজে রাখতে হবে বাবা। শেষ দাইবা হঠাৎ সংসারের দণ্ডমুণ্ডের কর্তা হলো কেন তাও তো বুঝি না। আর মেজদার ওই সন্দেহবাতিক সহ্য করো কি করে মেজবৌদি? ধোবার সামনে বেরিয়েছিলে বলে তোমাকে যাচ্ছে তাই করল মেজদা। আমি তো দেখি হাঁ। আমি হলে কি করতাম জানো? ওকে দেখিয়ে দেখিয়ে রাস্তার লোকের সঙ্গে গল্প করতাম। সুবর্ণ এই ধরনের কথায় চুপ করে থাকে। সুবর্ণ এই সহানুভূতির মধ্যে প্রচ্ছন্ন একটা অপমানের জ্বালা অনুভব করে। তা গিরিবালাও দণ্ডমুণ্ডের কর্তা প্রসঙ্গের জ্বালা অনুভব করছিল। তাই বলে ওঠে, তা তো করতে, তারপর ঠ্যাঙানিটা খেলে।
সুরাজ ভুরু কুঁচকে বলে, ঠ্যাঙানি? তবে নয়তো কি? মেজবর ঠাকুরের তো সে গুণে ঘাট নেই, নিজে পড়েছ শিবতুল্য মানুষের হাতে। সুরাজ সুবর্ণর মুখের দিকে তাকায়। সুরাজ ভয় পায়, তাই তাড়াতাড়ি বলে, আসল কথা কি জানো সেজ বউ? মাতৃনিন্দা মহাপাপ হলেও না বলে পারছি না। মার পৃষ্ঠ বলেই এতটা হতে পেরেছে। মাটি তো আমার সোজা নয়। পুরুষ একলা পড়লেই পরিবারের কাছে জব্দ। মা, দাদা, বোন, ভাজ চারদিকের পৃষ্ঠ বলে এত বার বাড়ে তাদের। তোমাদের নন্দাইটি যে একলা পড়েছে তাই কিনা শিবতুল্য। তখনকার মতো রক্ষা হয়। কিন্তু মুক্তকেশী আবার আগুন জ্বালালেন। হেমাঙ্গিনী এসেছেন সুরাজকে দেখতে। মুক্তকেশী হেসে হেসে গলা খুলে মেয়ের বাসার সুখ সমৃদ্ধির গল্প করেন। গল্প করেন বসংবদ জামাইয়ের আনুগত্যের কাহিনী। সে কি বাড়ি, একেবারে সাহেব বাড়ি, বুঝলি হেমা? কোচ, কেদারা, টেবিল, আরশি, কত কেতা। সুরিও আমার বেড়ায় যেন মেম। পায়ে জুতো মোজা, বিলিতি ঢং করে কাপড় পরা। আর জামাইয়ের আমার কি যে বলবো, অবস্থা যা। অত বড় একটা হোমরা চুমরা চাকুরে সুরির কাছে যেন চোরটি। সুরির কথায় উঠছে বসছে। সুরি চোখ রাঙালের চোখে অন্ধকার দেখছে। দূরে থেকে শুনি, চোখে তো দেখা হয়নি। দেখে বলবো কি, চোখ যেন জুড়ল। হঠাৎ এই জমাটি সভায় ছন্দপতন ঘটে। হঠাৎ সুবর্ণলতা কোন দিক থেকে এসে যেন প্রশ্ন করে, এইসব দেখলে আপনার চোখ জুড়োয় মা? মুক্তকেশী প্রথমটায় থতমত খান, তারপর কপাল কুঁচকে বলেন, কোন সব? এই যে পুরুষ মানুষ স্ত্রীর কথায় উঠছে বসছে, স্ত্রী চোখ রাঙালে চোখে অন্ধকার দেখছে, তাছাড়া কোচ, কেদারা, টেবিল, আরশি। মুক্তকেশী ক্রুদ্ধ কণ্ঠে বলেন, কেন? শুনে বুঝি তোমার গা জ্বালা করে উঠল মেজবৌমা? তা করবেই তো, হিংসের রিসে ভরা যে। বলি, তোমরা এবার স্বামীকে কি ভেড়াকান্ত করতে বাকি রেখেছ? সাত যায় তো পরো জুতো মুজো, খানা খাও কি টেবিলে বসে? ধন্যি বটে, আহ্লাদ করে দুটো গপ্প করতে এলাম, গায়ে যেন ছুঁচ ফুটল মানুষের। ছুঁচ কেন ফুটবে মা? সুবর্ণ উঠে পড়ে বলে, আহ্লাদের কথায় আহ্লাদই হয়। মনে হয় তবু বাংলাদেশের একটা মেয়ে মানুষও মানুষের মতো বাঁচছে। তবে আপনাদের চোখে এসব মেম সাহেবই ভালো ঠেকে, এটা দেখি আশ্চর্য হচ্ছি। মুক্তকেশী আর উত্তর খুঁজে পান না। সুবর্ণ চলে গেলে বলে ওঠেন, দেখলি তো হেমা, এই আগুনের খাপড়া নিয়ে ঘর করছি আমি। সর্বদাই এই কথাই বলেন মুক্তকেশী, সবাই তাই বলে, আগুনের খাপড়া। কিন্তু সেই আগুন কানে জ্বালাতে পারল সুবর্ণ? কি বা জ্বালালো? শুধু তো নিজেই জ্বলে জ্বলে ভস্ম হল। সুরাজের বরের চিঠি এলো। রঙিন খাম, আতরের গন্ধ, খামের কোণে বেগুনি রঙা একটি ছোট গোলাপ ফুল। কত বছর বিয়ে হয়েছে সুরাজের? সুবর্ণ থেকে বড় না সুরাজ? সুরাজের নামের মানে নিয়ে যখন কৌতুকের হাসি হেসেছিল সুবর্ণ, তখন তো সুরাজের বিয়ে হয়ে গেছে। সুরাজ লজ্জায়, আনন্দে, গৌরবে হেসে ফাটে, বলে, বুড়ো বয়সে ঢং দেখেছ? আসল কথা, বিয়ে হয়ে স্তক্ত স্ত্রী গলায় ঝুলছে, এদিকে শখের প্রাণ গড়ের মাঠ। তাই নতুন বরের মতো। চিঠিখানা নিয়ে সরে পড়ে সুরাজ, আতর ও আদরের সৌরভ ছড়িয়ে। গিরেবালা বলে, পয়সা থাকলেই আদিক্ষেতা শোভা পায়। বিন্দু বলে, শোভা পায় আর বলো না শেষদি, হাসি পায় তাই বলো। উমা শশী বলে, শেষ ঠাকুর জামাই তোমাদের ভাসুরের চাইতে মাত্র 2 বছরের ছোট। হয়তো ওইতেই অনেক কিছু বলা হয়, শুধু সুবর্ণ কিছু বলে না। সুবর্ণকে কে যেন আচমকা একঘাত চাবুক মেরে গেছে। সত্যি কি তবে হিংসুটে হয়ে যাচ্ছে সুবর্ণ? সৌভাগ্যের অনেক লীলা দেখিয়ে বিদায় নিল সুরাজ। শেষের 2 দিন যে আবার বড় এসেছিল নিয়ে যেতে। বড়লোক বোনাইকে তোয়াজ করতে অনেক ব্যয় করে ফেললে মুক্তকেশীর ছেলেরা। কারণ সুরাজের বর ভবেন সাহেবের আগমন উপলক্ষে
আরও 3 মেয়ে জামাইকে নেমন্তন্ন করে আনলেন মুক্তকেশী। সুবালা তো পড়ে থাকে চাঁপতায়, 7 জন্মে আনবার কথা মুখেও আনেন না, কারণ তার একপাল এন্ডি গেন্ডি। আবার আনলেন। মুক্তকেশী সবাইকে ডেকে ডেকে বলেন, লক্ষ্মীর ঘরে ষষ্ঠীর কৃপা কম, এ হচ্ছে ডাকের বচন। দেখ তার সাক্ষী সুরাজকে। বললাম, এ 2 মাস থাক আমার কাছে, একেবারে খালাস হয়ে তবে যাস। জামাইও রাজি হয়েছিলেন। বর্ষহাগী মেয়েই আমার থাকতে পারলেন না বর ছেড়ে। সুরাজ চুপি চুপি সুবর্ণকে বলে, মোটেই তা নয় বাবা, মায়ের এই দাপটের বহরে থাকবার বাসনা মিটে গেছে আমার। অন্যকে নিচু করে আমায় বড় করা, এ বাপু অসহ্য। তা সেই অসহ্যটুকু শেষ পর্যন্তই করতে হল সুরাজকে। ভবেনকে নিয়ে আদিক্ষেতার বাড়াবাড়ি করলেন মুক্তকেশী। যাত্রাকালে শুধু মেয়েকেই ভালো ফরাসডাঙ্গার শাড়ি দিলেন তা নয়, জামাইকে কাঁচির ধুতির চাদর দিলেন, দিলেন সুবালা আর সুবালার বরকেও দিলেন মিলের ধুতি শাড়ি। তবু খরচপত্তর হয়ে গেল বিস্তর। হাওড়া স্টেশন যেতে ফিটন ভাড়াটা পর্যন্ত জোর করে দিয়ে দিলেন সুরাজকে, মিষ্টির হাড়ি দিলেন সঙ্গে। আর শেষ অবধি হয়তো হাঁপ ছেড়েই বাঁচলেন। সুবালার ইচ্ছে ছিল কটা দিন থাকে, কিন্তু পাজি পুঁথি না দেখে অদিনে এসেছে এই ছুতোয় তাকে ভাগালেন মুক্তকেশী। তারপর তার পরদিনই সন্ধ্যাবেলা ছেলেদের ডেকে সংকল্পটা ঘোষণা করলেন মুক্তকেশী। বললেন, আমার তীর্থ খরচ তো ডাবল লাগলো। শশধরের মার কাছ থেকে 100 টাকা হাওলাত নিয়ে তবে পাণ্ডার কাছে মুখ রক্ষে, সে কর্য শোধ করতে হবে। তারপর তোমাদের এই বন ভগ্নিপথ আনানি খরচের খরচ আনত। বউ ছেলেদের মাস 2-4 মতো বাপের বাড়ি পাঠিয়ে দিদি কি, দেনাপত্র শোধ করে একটু গুছিয়ে নিয়ে তারপর আনিস। শুনে ভাইয়েরা মুখ চাওয়াচাই করল। সুবোধের তো শ্বশুরবাড়ি বলতে অষ্টরম্ভা। শাশুড়ি কখনো ভাইয়ের বাড়ি, কখনো দেওরের বাড়ি, কখনো বঞ্ঝির বাড়ি। আর প্রবোধ, তার যে একটা শ্বশুরবাড়ি আছে সে কথা কে কবে মনে রেখেছে। প্রভাসের অবশ্য ভালো শ্বশুরবাড়ি আছে, প্রকাশেরও আছে একটা যেমন তেমন, কিন্তু প্রস্তাবটা কারো কাছেই প্রীতিকর ঠেকে না। তবু মায়ের কথার প্রতিবাদ চলে, এ তারা ভাবতেই পারে না। স্বর্গাদপি গরীয়সী বলে কথা, ন্যায় বলুন অন্যায় বলুন মাথা পেতে নিতে হবে আদেশ। কে জানে বউয়েরা এই প্রস্তাব কোন আলোয় নেবে। ইদানিং তো বউগুলো যখন তখনই বলতে শুরু করেছে, এতই যদি মাতৃভক্তি, মায়ের আঁচল তলায় খোকা হয়ে থাকলেই পারতে, বিয়ে করে সংসার পাতবার স্বাদ হয়েছিল কেন। যখন তখনই বলে, ধমকে ঠান্ডা করা যায় না, এ এক বিড়ম্বনা। মাতৃভক্তি আর বিয়ে এই দুটোর মধ্যে যে কখনো বিরোধ ঘটতে পারে, এটা কে কবে ভেবেছিল। সে যাক, নেপথ্যের চিন্তা পরে, আপাতত সামনে মা। ছেলেরা তাই নিতান্ত বাধ্যভাবে বলে, তুমি যা ভালো বুঝবে। আমি তো ভালো বুঝেই বলছি, তবে তোমরা এখন সব বিজ্ঞ হয়েছ। হঠাৎ প্রবোধচন্দ্র ইতস্তত করে বলে উঠে, আমার আর শ্বশুরবাড়ি। মুক্তকেশী বলেন, তা জানি, থেকেও নেই, অথচ শ্বশুর মিনসে নাকি এখনো চাকরি করছে, 2 শালা মান্যিমান হয়েছে। ছোটটা তো আবার বিয়েও করেনি, বিদেশে থাকে, টাকা পাঠায়। সেই যে বলে না, আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল, এ হয়েছে তাই। প্রবোধ এসব তথ্যে অবাক হয়। শ্বশুরবাড়ি নামক একটা জায়গা যে তার আছে, এই প্রমাণ পাবার সুযোগ পায়নি সে। শাশুড়ির কলঙ্ক কথা সহজ ধারার মুখে পাথর চাপিয়ে দিয়েছিল। প্রথমে সেই একবার শ্বশুর নিতে এসেছিল, মুক্তকেশী যাচ্ছে তাই করে বিদায় করেছিলেন। তারপর আরও কি উপলক্ষে যেন নেমন্তন্ন করতে এসেছিল, পাঠানো হয়নি। আগে আসতো 1-8 দিন, এখন আর আসে না। তদবধি সব সম্পর্ক শেষ। জীবনে কোনোদিন উচ্চারণ করেনি সুবর্ণ বাবার জন্য মন কেমন করছে, অথবা একবার তাদের না দেখে থাকতে পারছি না। এখন হঠাৎ মুক্তকেশীর মুখে তাদের তত্ত্ববার্তা। প্রবোধ বোধ করি ক্ষীণকণ্ঠে একবার বলে, কে বলল তোমায়? মুক্তকেশী গম্ভীরভাবে বলে, তোদের মাকে কারোর কিছু বলে যেতে হয় না, হাওয়ায় খবর পায়।
মেজবৌমার সেই পিসি বুড়ির এক সতীন ঝি, যে আমাদের হেমার ছেলের শালীর শাশুড়ি, সেই সূত্রেই খবর। পিসি, সতীন ঝি, শালী, শাশুড়ি, এই সম্পর্কের জটিলতার জাল মুক্ত হবার চেষ্টা করে না প্রবোধ। শুধু সাহসে ভর করে বলে ফেলে, তা ওরা তো 7 জন্মে নিয়ে যাবার কথা বলে না। বলবে কে? মা আছে। তোমার গরুর ধ্বজা শাশুড়ির গুণে উভয় কুল মজল। যাগ্গে, নিয়ে যাবার কথা বলার অভ্যেস নেই ওদের, তাই বলে না। তুই যাবি, বউকে রেখে আসবি। এবার প্রবোধের হয়ে সুবোধ হাল ধরে। কিন্তু মা, ওরা যখন বলেনি তখন। কথা শেষ করতে দেন না মুক্তকেশী, বলে ওঠেন, তা ওরা কেমন করে জানবে যে তোমাদের দেনাকর্য হয়ে গেছে? বেপটে পড়েছ? তোমাদের শালা শ্বশুররা খড়ি পাততে পারে, এ খবর পেয়েছ কোনো দিন? তা নয়, মানে। প্রবোধ প্রায় মরিয়া হয়ে বলে ফেলে, 7 জন্মে বলে না, হঠাৎ এরকম উপযাচক হয়ে। মুক্তকেশী ছেলের বক্তব্যকে সম্পূর্ণ রূপ দিতে দিলেন না, বলে উঠলেন, উপযাচক হয়ে পাঠিয়ে দিলে তাড়িয়ে দেবে, এই ভয় যদি থাকে তোমার, তাহলে অবশ্য পাঠাবার কথা ওঠে না। কিন্তু চিরকাল জানি, বিয়েওয়ালা মেয়ে আরাধনার সামগ্রী, বাপের বাড়ি গেলে বাপ ভাই মাথায় করে রাখে। তবে তাই হবে বলে ছেলেরা তখনকার মতো রণে ভঙ্গ দেয়। কারণ অনুভব তো করছে নেপথ্যের জোড়া 3 কান উৎকর্ণ হয়ে আছে। তাদের মুখ বন্ধ করে রাখবার কার্যকরী পদ্ধতিটা যেন আজকাল আর তেমন কাজে লাগছে না। এই বিদ্রোহাত্মক মনোভাবের আমদানিকারিণী যে সুবর্ণলতা, তাতে অবশ্য সন্দেহ নেই। সেজ ছোট ভাই তাই প্রতিনিয়ত সুবর্ণলতাকে সাপসাপান্ত করছে মনে মনে। কিন্তু তাতে তো শুধু গায়ের ঝাল মেটানো। সংক্রামক ব্যাধি আপন কাজ করেই যাবে। কর্তারা অদৃশ্য হতেই নেপথ্যচারিণীরা রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন। বউরা যে কাছে পিঠে কোথাও আছে, এটা মুক্তকেশী আন্দাজ করেছিলেন। ভেবেছিলেন, ভালোই, জানা হয়ে থাক, সামনে সে তার প্রতিবাদ করতে পারবে না। আর প্রতিবাদী বা করবে কি? বাপের বাড়ি যাবার সুযোগ পেলে তো বর্তেই যাবে। অবশ্য বড় বউকে তিনি সবাইয়ের সঙ্গে ধরে সমদৃষ্টির পরাকাষ্ঠা দেখালেও মনে মনে তাকে ধর্তব্য করেননি। তাকে পাঠাবেন না, কার্যকালে কোনো ছুতো করবেন। একযোগে সবাই চলে গেলে চলবে কেন? মুক্তকেশীকে এখন গুরুগঙ্গা ছেড়ে এখন ছেলেদের অফিসের ভাত রাখতে বসবেন? বড় বউ গেলে অচল, যেদিকে জল পড়ে সেদিকে ছাতি ধরে সে, অথচ আত্মভোলা উদমাদা বাড়ির পিঁপড়েটাকে পর্যন্ত ভয় করে চলে। ও থাকবে। মেজ সেজ ছোটকেই পাঠাতে হবে। আহ্লাদে নাচবে, সেজ ছোট নাচবেই। তবে ওই মেজটার ব্যাপারটা সন্দেহজনক। ওর মতিবুদ্ধি কোনোদিনই স্বাভাবিক খাতে বয় না। হয়তোবা দুম করে বলে বসবে, আমি যাব না। বউদের এদিকে আসতে দেখেই মুক্তকেশী গম্ভীর চালে সলতে পাকাতে বসলেন। সলতে তো সংসারে কম লাগে না। ঘরে ঘরে হিসেব করলে 10-12টা পিদিম অন্তত জলে। কেরোসিনের চলন অন্য কোথাও যদি হয়ে থাকে, মুক্তকেশীর অন্দরে তার প্রবেশ নিষেধ। নতুন আলোর পক্ষপাতী নন মুক্তকেশী। গিরিবালা এসেই শুয়োর গলায় বলে, ওসব রাখুন মা, আপনি কেন কষ্ট করছেন? সলতে পাকাতে কেউ সময় না পায়, আমি পাকিয়ে রাখব। মুক্তকেশী একটু উদাস হাসি হেসে বলেন, তোমরা কচিকাচার মা, বললে করব, হয়তো সময় পেলে না। অসময়ে অসুবিধায় পড়া তো। ফস করে গিরিবালার হয়ে কথার উত্তর দেয় সুবর্ণলতা, কেন, আমরা কি কিছু করি না? মুক্তকেশী বহুবার ওর দুঃসাহস দেখেছেন, তবুও কেন যে চমকান। চমকে উঠেই পরক্ষণে ঠোঁটের আগায় এক তিলতে ধানি লঙ্কার ঝাল মাখানো হাসি এনে বলেন, করোনা কে বলেছে গো? তোমরাই তো সংসার মাথায় করে রেখেছ। তবে আমি বা বসে থাকি কেন? দুটো সলতে পাকিয়েও যদি উপকার না করব, তো ছেলেদের ভাতগুলো খাবো কোন লজ্জায়? সুবর্ণলতা এতখানি রাগ প্রকাশের পরও বলে, এই আপনার রাগের কথা। সে যাক, আমাদের বাপের বাড়ি পাঠাবার কি যেন কথা হচ্ছিল। মুক্তকেশীর হাতের পীড়নে ছেঁড়া ন্যাকড়ার টুকরাগুলো কাঠির মতো কঠিন হয়ে উঠেছে।
আরও কঠিন হয়ে উঠেছে তার চোয়ালের মাংসপেশি। সেই মুখের উপযুক্ত নীরস স্বরেই তিনি বলেন, যাদের কাছে বলবার বলা হয়ে গেছে বাছা, এক কথা 5 বার বলার সামর্থ্য আমার নেই। এত কঠিন হবার কোনো প্রয়োজন ছিল না, তবুও প্রয়োজন আছে। ওটাই তো আশ্রয়, ওটাই তো পা রাখবার জায়গা। নইলে কি আর সংসার পর্বতের চূড়োর ওপর প্রতিষ্ঠিত থাকা যায়? ভয় দেখিয়েই সবাইকে পদানত করে রাখা। ভয় ভাঙা হলে চূড়ো থেকে গড়িয়ে পড়ে যেতে হবে কিনা কে জানে। ভক্তির প্রশ্ন নিয়ে মাথা ঘামান না মুক্তকেশী। ভালোবাসার তো নয়ই, তার মতে এই ভালো। শনি দেবতার পুজোয় উপাচারের ত্রুটি করবার সাহস কারো হবে না। কঠিন মুখে সলতেই পাকাতে থাকেন মুক্তকেশী। জলজ্যান্ত মানুষগুলো যে দাঁড়িয়ে আছে সে সম্পর্কে যেন চেতনাই নেই। জানেন, এই মুখের সামনে সুবর্ণলতারও কথা বলবার সাহস হবে না। সাহস হবে না অবশ্য বকুনির ভয়ে নয়, মানহানির ভয়ে। কথা বললে যদি সে কথার উত্তর না দেন মুক্তকেশী, সেই অপমান যে সুবর্ণলতার মরণ তুল্য সে কথা জানেন মুক্তকেশী। সে মরণ দিতে চানও মাঝে মাঝে, কিন্তু তার নিজের বাকযন্ত্রই বিশ্বাসঘাতকতা করে। কথা না বলে থাকতে পারেন না তিনি। বিন্দু আর গিরিবালা অনেকক্ষণ অপেক্ষা করল বাপের বাড়ি যাবার প্রস্তাবটা পাকা করার জন্যে। কে বলতে পারে আবার মেজাজ ঘুরে যায় কিনা গিন্নির। নিজেই তো মুক্তকেশী সবসময় বউদের বাপের বাড়ি যাওয়ার প্রতিবন্ধকতা করেন। এবারই বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে, এবারই মুক্তকেশী সুর বদলেছেন। এমন সুযোগ আবার না ফসকে যায়। ওরা তাই অনেকক্ষণ অপেক্ষা করল কথা পাকা করতে, কিন্তু আপাতত সুবিধে হল না। চলে গেল আস্তে আস্তে। চলে গেল সুবর্ণলতাও। কিন্তু সে কি আস্তে আস্তে? সে কি আশায় আশায়? কিন্তু সুবর্ণলতা সম্পর্কে যা ভেবেছিলেন মুক্তকেশী তাই হল। সুবর্ণলতা ঠিকরে এসে বলল, আমি যাব না। প্রবোধ অবশ্যই আশঙ্কাই করেছিল এবং মনে মনে কণ্টকিত হচ্ছিল, তবু মুখে অবহেলা দেখিয়ে বলল, কেন যাবে না? কেন যাব কেন সেটাই শুনতে চাই। প্রবোধ কড়া হবার চেষ্টা করে বলে, ঘটা করে শুনবার কি আছে? একদা একটা কিছু ঘটেছে বলে চিরদিনের জন্য কুটুম্বর সঙ্গে বিরোধ রাখাই বুঝি মহত্ব? মহত্ব করতে তো চাইছে না কেউ। প্রবোধ তীব্র স্বরে বলে, মা চাইছেন, মা মহত্বের বসে সেটা মিটোতে চাইছেন। আমি চাই না। তোমার বাপ ভাইয়ের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগা চাইছো না তুমি? না। নমস্কার, খুঁড়ে খুঁড়ে নমস্কার তোমায়। সুবর্ণ অন্যদিকে চেয়ে বলে, সে তো করছই, রাত দিনই করছ, নতুন নয়। প্রবোধ গলাটা নরম করে কার্যোদ্ধার করবার চেষ্টা করে। মার কানে এই কথা কাটাকাটির আভাস গেলে আর রক্ষা নেই। অবশ্য মায়ের এই আকস্মিক খেয়ালটার কারণ সে বুঝতে পারছে না এবং এ খেয়ালে বিপন্ন হচ্ছে। ধারণা করতে পারছে না এ হচ্ছে নির্বুদ্ধির ঢেঁকি নামধারিণী হেমাঙ্গিনীর। হ্যাঁ, হেমাঙ্গিনী বলেছে, ওই দজ্জাল পরিবারকে তো তোর পেবো মাথায় করে নাচছে। বলি সদা সর্বদা অত দাপট হয়ে থাকিস কি করে? বউ তো একদরই। মুক্তকেশী বলেছিলেন, কি করব বল, অসহ্য হলে ব্যাটার বউকে লোকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আমার তো ওর বেলায় শেষ হবার জো নেই। সদা সর্বদাই তাই বুকের উপর আগুনের মালসা নিয়ে বসে আছি। হেমাঙ্গিনী তখন এই পরামর্শ দিয়েছিল, বিরোধ মিটিয়ে ফেল, জিদ নিয়ে কি ধুয়ে জল খাবি? আর সত্যি তোর বেয়ানমাগি কুচরিত্তির নয়। কাশিতে আছে, শুনি ডাঁটের ওপর আছে। বাপের পয়সা খায় না, খোট্টাদের ছেলেমেয়েকে বাংলা ইংরেজি পড়িয়ে মাইনে নেয়, সেই পয়সায় চালায়। তুই বাপু তোর মেজ বউয়ের বাপের বাড়িটাকে এবার যাতে তোল। তুইও দুদিন হাঁপ ছেড়ে বাঁচ, মহারানীও দুদিন বাপ ভাইয়ের উপর দাপট করে আসুক। অতএব এই জাতে তোলার প্রয়াস। কিন্তু সে প্রয়াসে যার বর্তে যাবার কথা সেই বাদী হচ্ছে, বলছে আমি চাই না। তার মানে মেয়ে মানুষ নয়, পাষাণী। প্রবোধকে অতএব অবাক গলায় বলতে হয়, আশ্চর্য। সুবর্ণ তীক্ষ্ণ গলায় বলে, ও ওইটুকুতে আশ্চর্য হচ্ছ তুমি? তা হতে পারো, তোমাদের অসাধ্য কাজ নেই। তবে ভাবছি এত বছর বিয়ে হয়েছে,
বাপ ভাইয়ের চেহারা কেমন তা ভুলে গেছি। এখন উপযাচক হয়ে বউ পৌঁছে দিয়ে আসতে মাথা কাটা যাবে না তোমাদের? মাথা যে একেবারেই কাটা যাচ্ছিল না তা নয়, তবু আরেকজন যে প্রত্যক্ষ হাতে মাথা কাটবার জন্য খাড়া সানিয়ে বসে, সে ভয়ের তুল্য ভয় আছে। তাই প্রবোধকে উদার সাজতে হয়, বলতে হয়, মায়ের মতি বুদ্ধিতে এতদিন তো কষ্ট পেলে, এখন বাপ বুড়ো হয়েছেন, কবে আছেন কবে নেই, যাওয়া আসাটা বজায় করাই তো ভালো। তোমাদের ভালোর সঙ্গে আমার ভালো মেলে না, সুবর্ণ উদ্ধতভাবে বলে। মোট কথা আমি যাব না। প্রবোধ হাসির চেষ্টা করে বলে, যাব না বললে আর চলছে কোথায়? হাইকোর্টের হুকুম যে বেরিয়ে গেছে। সুবর্ণলতা এক মুহূর্ত স্তব্ধ থেকে বলে, আমি যদি সে হুকুম না মানি? যদি না মানি, মার হুকুম তুমি মানবে না? ন্যায্য হুকুম হলে অবশ্যই মানব, অন্যায্য হুকুম হলে নয়। প্রবোধ রূঢ় গলায় বলে, মার ন্যায্য অন্যায্যর বিচার করবে তুমি? কেন করব না? মানুষে জন্মেছি, ভগবান যখন চোখ কান মন বুদ্ধি দিয়েছে। এ কথায় প্রবোধ রীতিমতো ক্রুদ্ধ হয়, বলে, মানুষ হয়ে জন্মেছ তাই প্রতি পদে গুরুজনের ব্যাখ্যা না করবে? পায়ে মাথায় এক হয় না, বুঝলে? তোমার সঙ্গে তর্ক করবার বাসনা আমার নেই, তবে তোমার মাকে বলে দাও গে, এতকাল পরে হঠাৎ বাপের বাড়ি আমি যাব না। প্রবোধ আরো ক্রুদ্ধ গলায় বলে, ইচ্ছে হয় নিজে গিয়ে বলো গে, আমি বলতে পারবো না। আশ্চর্য, এমন বেহায়া মেয়ে মানুষ কখনো দেখিনি। কত ভাগ্যে যদি মার মত হলো। দোহাই তোমার, ভাগ্যের কথাটা থামাও। বেশ, অত ভাগ্যের ভার বইবার ক্ষমতা আমার নেই, তাই ধরে নাও। মনে পড়ে পিসি একবার চিঠি লিখেছিল, বাবার শক্ত অসুখ, সেই চিঠি তোমরা ছিঁড়ে ফেলেছিলে? মনে পড়ে ছোটদা একবার দাদার মেয়ের অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে এসেছিল, তোমরা তাকে আমার সঙ্গে দেখা করতে দাওনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। প্রবোধ সদর্প বলে, তার রাগের ক্ষেত্রে মানুষ অমন করেই থাকে। তার রাগের ক্ষেত্রটা হঠাৎ শ্রীক্ষেত্র হয়ে যাচ্ছে কি জন্য সেটাই জানতে চাইছি। প্রবোধ হঠাৎ একটা অসতর্ক উক্তি করে বসে, বলে ফেলে, আমি বলিনি বাবা, আমার ইচ্ছেও ছিল না, মার হুকুম, কি করব? সুবর্ণলতা একবার স্বামীর আপাদমস্তক দেখে নিয়ে বলে, ঠিক আছে, আমি হুকুম রদ করিয়ে আনছি। খবরদার মেজে বউ। প্রবোধ হাঁ হাঁ করে ওঠে, ইচ্ছে করে আগুন খেতে যেও না, জেনে শুনে সাপের গর্তে হাত দিও না। সাপের বিষেই তো জড়ো জড়ো হয়ে আছি, এর থেকে বেশি আর কি হবে? বলে সুবর্ণলতা ঘর থেকে বেরিয়ে যায়। নিরুপায় প্রবোধচন্দ্র ঘরের মধ্যে পায়চারি করতে থাকে, সাহস হয় না দালানে বার হতে। না জানি কি সর্বনাশ ঘটাতে গেল সুবর্ণলতা। হ্যাঁ, তখনও এই ভয় ছিল, তখনও বহুবিধ সর্বনাশ ঘটিয়ে ঘটিয়ে ঘাঁটা পড়ায়নি সুবর্ণ। তাই তখনও প্রবোধ ভাবতে পারত, মেয়ে মানুষ হয়ে কি ভয়ানক বুকের পাটা মেজ বউয়ের। মুক্তকেশীয় যে মেয়ে মানুষই, এই তথ্যটা আবিষ্কার করে ফেলার মতো দুঃসাহস ওদের নেই। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমির বার্তা প্রবোধচন্দ্রদের সংস্কৃতিতে কখনো প্রবেশ করেনি। ওরা শুধু একজনকেই জানে, জানে তার ইচ্ছেই আইন, তার আদেশই অলঙ্ঘ। হবে না? লঙ্ঘন করার চিন্তার ধারে কাছে কারো ছায়া দেখলেই যে মুক্তকেশী বলে বসেন, থাকবো না, চলে যাব, বার্ধক্যে বারাণসী, এই কথা ভুলে বসে আছি বলি এত হেনস্থা আমার। ওদিকে স্ত্রীও ছেড়ে কথা কয় না। উফ, পুরুষ মানুষ হয়ে জন্মানোর কত জ্বালা। কতক্ষণ পরে যেন চমক ভাঙল ভাইঝি মল্লিকার ডাকে। মল্লিকা উচ্চ চিৎকারে হাঁক দিয়েছে, মেজকাকা জলদি, ঠাকুমা ডাকে। আমাকে? আমাকে কেন? মল্লিকা খড়খড় করে বলে, তা জানি না, মেজকাকি গিয়ে ঠাকুমাকে 7 কথা শুনিয়ে দিয়েছে, তাই বোধ হয়। প্রবোধ কাতর গলায় বলে, মল্লিকা, লক্ষ্মী মা আমার, বলগে মেজকাকা বাড়ি নেই। বাহ, বললি অমনি হলো, এইমাত্র অরু তোমায় দেখে গেল না? তবে যা বলগে এইমাত্র কল ঘরে ঢুকেছে। আমি বাবা মিথ্যে টিথ্যে বলতে পারবো না, ইচ্ছে হয় যাবে, না ইচ্ছে হয় না যাবে। বলে ধর্মপুত্রের মহিলা সংস্করণ মল্লিকা ধর্মের মহিমা বিকীর্ণ করে চলে যায়। মনে হয় একটা গিন্নি। অগত্যাই যেতে হয় প্রবোধকে বলির পাঁঠার গতিভঙ্গি নিয়ে।
মুক্তকেশী ছেলেকে দেখে জলদ গম্ভীরে বলেন, বাবা প্রবোধ, মুখ্য মেয়ে মানুষ, একটা অসঙ্গত কথা না হয় বলেই ফেলেছি, ঘাট মানছি তার জন্যে, কিন্তু অপরাধের শাস্তি দিতে তুমি নিজে ধরে 7 ঘা জুতো মারলে না কেন আমায়? বউকে দিয়ে এই অপমানটা করানোর চাইতে সে অনেক ভালো ছিল। মা! প্রবোধচন্দ্র প্রায় আছড়ে মায়ের পায়ের কাছে পড়ে বলে, মা, তোমাকে অপমান করবার সাহস যার হয়েছে, জুতো তারই খাওয়া উচিত। কোথায় সে? এখন একটা হেস্তনেস্ত হয়ে যাক। মুক্তকেশী অবশ্যই একটু প্রীত হন, নচেত তুমি ছেড়ে তুই ধরতেন না। বলেন, থাম পেব, বীরত্বের বড়াই আর করিস নে। এদিকে তো বউয়ের ভয়ে কেঁচো হয়ে গুটিয়ে যাস। পুরুষের হিম্মত যদি থাকত তোর বউ এমন দুঃশাসন হয়ে উঠত না। প্রবোধচন্দ্র জননীর এই ধিক্কার বাক্যে সহসা দুঃশাসন শাসক ভীমমূর্তি ধারণ করে হুঙ্কার দিয়ে ওঠে, মল্লিকা, ডেকে আন তোর মেজ কাকিকে, সোজায় না আসে চুল ধরে নিয়ে আয়। মুক্তকেশীর কুলিশ কঠোর ওষ্ঠাধরের ফাঁকে বোধহয় ক্ষীণ একটু হাসির আভাস দেখা যায়, কিন্তু সেটুকু দমন করে ফেলে বলেন, থাক বাছা, কেলেঙ্কারি তার কাজ নেই, যে যেমন আছে থাক। আমাকে তোমরা আজই কাশি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ব্যাটার বইয়ের লাথি খেয়ে সংসার কামড়ে পড়ে থাকবার প্রবৃত্তি আমার নেই। কিন্তু মুক্তকেশীর কথা শেষ না হতেই ঘরের মধ্যে কেউ কি বোমা দাগল? না হলে সবাই এমন চমকে উঠল কেন? বোমা না হলেও বোমার মতোই শক্তিশালী, মৃদু অথচ তীক্ষ্ণ একটি প্রতিবাদ। অপমান আমি কাউকে করিনি, কথার জোরে নয়কে হয় করলে কি করব? বলল এই কথা সুবর্ণলতা, বরের সামনে, বড় বড় দেওরদের সামনে স্পষ্ট গলায় শাশুড়ির কথার প্রতিবাদ করল। বজ্রাহত ভাবটা কাটলে মুক্তকেশী একটু তিক্ত হাসি হেসে বলেন, এরপরও আর তোমরা আমায় সংসারে থাকতে বলো বাবা? না হয় আমি তোমাদের শাঁখা চুড়ি পরা মা নয়, তবু মা তো। বড় বউ! হঠাৎ যেন ঘুমন্ত বাঘ গর্জন করে উঠল, বড় বউ! চিৎকারে বাড়ি থরথরিয়ে ওঠে। দোষ করেছে মেজ বউ, ডাক কেন বড় বউকে কেউ বুঝতে পারে না, সবাই থরথর করে। বড় বউ তো মেজ দয়ারের সঙ্গে কথা কয় না, তথাপি এই ডাকের পর বসেও থাকতে পারে না। রণস্থলে হাজির হয় ঘোমটা দিয়ে কাঁপতে কাঁপতে। প্রবোধচন্দ্র উত্তেজিতভাবে বলে, বড় বউ, তোমাদের মেজ বউকে বলো মার পায়ে ধরে ক্ষমা চাক। ও তাই তাই বড় বউ। মায়ের সামনে সরাসরি স্ত্রীকে সম্বোধন করা চলে না, তাই বড় বউকে মাধ্যম করা। অবশ্য আশা ছিল বড় বউকে আর কষ্ট স্বীকার করতে হবে না, এই হুমকি যথেষ্ট। কিন্তু আশ্চর্য কাণ্ড, এত বড় তর্জনের পরও কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল সুবর্ণলতা। বড় বউ, ওকে ঘাট ধরে ক্ষমা চাওয়াও। উমা শশী কাছে এসে মৃদুস্বরে বলে, সঙ্গের মতন দাঁড়িয়ে রইলি কেন মেজবউ? যা মাপ চা। সুবর্ণলতা মুখ তুলে উমা শশীর দিকে তাকাল, আর সেই দৃষ্টিতে উমা শশী যেন হিম হয়ে গেল। শাশুড়ির চোখের অনেক ভয়াবহ দৃষ্টি দেখার অভ্যাস তার আছে, এমন চাউনি কখনো দেখেনি। এ কি, সুবর্ণলতা কি পাগল হয়ে গেল? এই যে স্পষ্ট পাগলের চোখ। সেই চোখ তুলে সুবর্ণলতা তীব্রস্বরে বলল, কেন, মাপ চাইব কেন? উমা শশী বলে, চাইলেই তো সব গোল মিটে যায় ভাই। বল লক্ষ্মীটি, মা যা বলেছি না বুঝে বলেছি। কিন্তু উমা শশীদের হিসেব মতো গোল মিটোতে পারলে তো পৃথিবীটাই সমতল হয়ে যেত। তা হয় না। সুবর্ণলতার মুখ দিয়ে সে কথা বার করানো যায় না। সুবর্ণলতা বলে, না বুঝে তো বলিনি, বুঝেই বলেছি। হ্যাঁ, বুঝেই বলেছে সুবর্ণ শাশুড়িকে। বাবার সঙ্গে সম্পর্ক তুলে দিয়ে রাখা হয়েছে, বাবা যখন উদ্দেশ করেছেন তখন দূর দূর করে খেদিয়ে দেওয়া হয়েছে, আর এখন নিজের সংসারে ভাতের আকাল হয়েছে বলে ঠেলে পাঠিয়ে দেয়া হচ্ছে। খুব তো মানের বড়াই, কাকে মান বলে কাকে অপমান বলে সে জ্ঞান নেই। বলেছিল, আবার এখন বলছে না বুঝে বলিনি। অবাক হয়ে গিয়েছিল বাড়ির প্রতিটি সদস্য, এমনকি সুবোধ। বিরক্ত হয়ে বলেছিল, পেবোটা শিক্ষা সহবত দিতে জানে না।
আর মুক্তকেশী? মুক্তকেশী শুধু স্তম্ভিতই হননি, যেন একটু ভয়ও পেয়েছিলেন। একটা ভয়াবহ ভবিষ্যৎ যেন দাঁত খিচিয়ে উঁকি মারছে তার জীবনের সীমানা প্রাচীরের ওধার থেকে। পড়বে বুঝি লাফিয়ে? যাক, তবু এখনই সে ভয়কে আমল দেবার দরকার নেই। ঘরের খিল হুড়কো আছে মজবুত, ছেলেরা আজও মায়ের পদানত। আজও একটা বউকে দূর করে দিয়ে ছেলের আরেকটা বিয়ে দিতে পারেন মুক্তকেশী। প্রভাস বলেছে, ওকালতি করছি, কোর্ট কাছারি দেখছি। ভদ্রঘরের মেয়ে যে এমন বেসহবত হয় এই ধারণা ছিল না। এই সমস্তই মেজদার বুদ্ধিহীনতার ফল। মেয়ে মানুষকে কখনো আশকারা দিতে আছে? সর্বদা চোখ রাঙানির নিচে রাখলে তবে শায়েস্তা থাকে। প্রকাশ বলেছে, পয়সা দিয়ে আর এস্টারে গিয়ে থিয়েটার দেখতে হবে না আমাদের, বাড়ি বসে অনেক থিয়েটার দেখতে পাওয়া যাবে। বিয়েটা জব্বর করেছিল মেজদা। ক্ষিপ্ত মেজদা অতএব বউ শায়েস্তা করবার ভার নেয়। 3rd ক্লাস ঘোড়ার গাড়ি একখানা ডেকে আনে, যে গাড়িতে চাপিয়ে এ বাড়ির মেজবউকে নির্বাসন দেওয়া হবে। মেজবউ যাবে একা এক বস্ত্রে, মেয়ে আর ছেলে দুটো থাকবে এই বাড়িতে। তারা এই বংশের। সুবর্ণলতার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না। যদি কোনোদিন পায়ে ধরে ক্ষমা চেয়ে চিঠি লেখে, তবেই হয়তো আবার ওদের মুখ দেখতে পারবে সুবর্ণ। নচেত এ বাড়ির অন্ন জলের বরাত উঠল ওর। বরাত উঠল স্বামী সন্তানের সঙ্গর। নিজেই বনবাস দিয়ে আসবে সীতাকে। মুক্তকেশী কিন্তু এই ভূমিকায় নেই। মুক্তকেশী সেই যে জপের মালা নিয়ে বসেছেন, নড়নচড়ন নেই তার থেকে। সুবর্ণর বড় মেয়ে চাঁপা মায়ের এই দুর্গতিতে কাঠ হয়ে বসে থেকে এক এক সময় ঘরে গিয়ে কাঁদতে বসেছে। ভানু কানু দুই ছেলে মার সঙ্গে যাব করে পরিত্রাহী চেঁচিয়ে অবশেষে জেঠির কাছ থেকে খেলনা পুতুল খাবার পেয়ে চুপ করেছে। কর্তারা কে কোন দিকে গেছেন। গিন্নিরা আরব্ধ কাজের ভার আবার হাতে তুলে নিয়েছে। মুক্তকেশী নির্বিকার। প্রবোধের কাজটা তার সমর্থন পেল কি পেল না তাও বুঝতে পারে না প্রবোধ। এর চাইতে যদি মুক্তকেশী গলা খুলে বলতেন, বেশ করেছে প্রবোধ, এত বড় জাহাবাজ মেয়ে তিনি ভূভারতে দেখেননি, অনেক আহ্লাদের ব্যাপার হতো। কিন্তু এটা কি হল? লাঠিটা ভাঙল, সাপটা মরল না। বউ বিতাড়িত হল, মা প্রসন্ন হলেন না। কিন্তু মুক্তকেশীর সংসারের অন্ন জল কতদিনের জন্য উঠেছিল সুবর্ণলতার? সেই ইতিহাস জানতে হলে অন্য অধ্যায় খুঁজতে হবে। অথচ সুবর্ণলতার জীবনের খাতাটা টাইট বাঁধুনি তো দূরের কথা, একেবারে অবাঁধা। ঝুড়ো ঝুড়ো পাতাগুলো তার এখানে ওখানে ছড়িয়ে আছে, উড়ে বেরিয়েছে। তবু সেই বিদায় করে দেয়া অধ্যায়টা খুঁজে পেতে দেখে এইটুকু দেখা যায়, বাড়ির দরজায় ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন সুবর্ণলতার বাবা নবকুমার বাড়ুজ্যে। ফর্সা ধবধবে রং, নিটোল গড়ন, চুল কাঁচা পাকা, হয়তোবা কাঁচার থেকে পাকার সংখ্যাই বেশি। পরনে ফতুয়া, পায়ে বিদ্যাসাগরী চটি। একদা সরকারি কোনো এক অফিসের বড়বাবু ছিলেন, রিটায়ার্ড। ঘর কোনো মানুষ, বাইরে বেরোন কমই। সারাদিন বাড়ি বসে ছেলের বউকে টিকটিক করেন আর নাতি নিয়ে সোহাগ করেন। বেরোনোর মধ্যে সৌদামিনী দেবীর বাড়িতে একটু বেড়াতে যাওয়া। বৃদ্ধা বিধবা, নবকুমারের দুঃসম্পর্কের দিদি। বহু দুঃখ কষ্ট পার হয়ে আর বহু কর্মক্ষয় করে শেষ জীবনে পেয়েছিলেন কিঞ্চিত সুখের স্বাদ। কিন্তু সইল না, বুড়োটি গত হলেন। অবশ্য সৌদামিনীর যা বয়স তাতে বৈধব্যটাই স্বাভাবিক। তবু বহু কষ্ট পেয়ে সবেই তো স্বামী পেয়েছিলেন। তার সতীনই সর্বস্ব দখল করে রেখেছিল। স্বামী গেছে, সতীন গেছে, এখন একা সতীনের ছেলে পুলে বউ জামাই সব নিয়ে সংসার করছেন। এই সংসারটাই দেখে পরিতৃপ্ত হন নবকুমার, তাই ছুটে ছুটে আসেন। এই সংসারে পুরনোর ছাপ বিদ্যমান, কারণ সৌদামিনীর হাতেই তো গড়া, যে সৌদামিনী নবকুমারের দিদি। নবকুমারের সংসারে নবকুমারের ছেলের বউয়ের রুচি পছন্দের বিজয় নিশান। নবকুমারের মনের সঙ্গে খাপ খায় না সে পছন্দ, সে রুচি। কিন্তু বউয়ের বা দোষ কি? শ্বশুরের মনের রুচি পছন্দ সে পাবে কোথায়? শাশুড়িকে কি চোখে দেখেছে?
বিয়ের কোণের থেকেই গিন্নি হতে হয়েছে তাকে। সংসার ত্যাগিনী শাশুড়ির পরিত্যক্ত সংসারটাকে কুড়িয়ে তুলে নিতে হয়েছে ছোট দুটি হাতে। সংসার অবশ্যই ছোট, শ্বশুর দেওর স্বামী, কিন্তু ছোট বলে যে হালকা তা তো নয়, পাষাণ ভার। মৃত্যুর মধ্য দিয়েই যে উত্তরাধিকার, সেটা সহজ, সেটা কোমল, কিন্তু এ তো তা নয়। স্বেচ্ছায় সংসারটাকে ত্যাগ করে চলে গেছে সংসারের গিন্নিটা। ছেলের বিয়ের সব ঠিকঠাক, তখনই অকস্মাৎ মেয়ের বিয়েকে কেন্দ্র করে এই কাণ্ড। যথা নির্দিষ্ট দিনে ছেলেটার বিয়ে হয়নি বটে, তবু বিয়েটা হলো, কারণ শাশুড়ি সত্যবতী নাকি এই সম্বন্ধ স্থির করে গিয়েছিলেন। শ্বশুর সেই ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিলেন। বউ সুধীরবালা, মানুষ খারাপ নয়, তবু নবকুমার যেন তাকে তেমন স্নেহের চোখে দেখেন না। পয় অপয় কথাটা বিশ্বাস করেন তিনি। হাঁচি টিকটিকি মঙ্গলবার সবকিছুতেই পরম বিশ্বাস নবকুমারের। আজও পঞ্জিকাখানা হাতে নিয়ে উল্টে দেখছিলেন কটা থেকে বেলা কটা পর্যন্ত মূলো খেতে নেই। হঠাৎ ওই ঘোড়ার গাড়ির শব্দ এই বাড়ির দরজাতেই থামল। নবকুমার পঞ্জিকাখানা তাকের উপর রেখে তাড়াতাড়ি বেরিয়ে আসেন আর হাঁ করে দেখেন ভয়ঙ্কর অপরিচিত আর বেশ পরিচিত এক নারী মূর্তি নেমে আসছে গাড়ি থেকে। কে কেও? নবকুমার যেন আর্তনাদ করে ওঠেন। এত বার্ধক্য এসেছে তার, তাই এত দৃষ্টি বিভ্রম? না না, নবকুমার তাই আর্তনাদ করে ওঠেন। কিন্তু এই বিচলিত ভাবটা মুহূর্ত মাত্র স্থায়ী হল। পরক্ষণেই সে ভাব বদলে গেল। বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে দেখলেন নবকুমার ভাড়াটে এই গাড়িটা, যাকে নাকি শ্যাকরা গাড়ি বলা হয়, সেটা ওই নারী আরোহিণীকে নামিয়ে দিয়েই উল্টো মোচড় দিয়ে গড় গড় করে চলে গেল। তার মানে যে পৌঁছতে এসেছিল সে নামল না, সে পত্রপাঠ বিদায় নিল, অর্থাৎ মানুষটাকে নির্বাসন দিয়ে গেল। এর মানে কি? পরমাকাঙ্ক্ষিত মূর্তির একই অনাকাঙ্ক্ষিত রূপে প্রকাশ। ও এসে পায়ের ধুলো নিচ্ছে। নবকুমার কি সেই নতমুখ নতদৃষ্টি কন্যাকে দুহাতে জড়িয়ে ধরবেন, হাহাকার করে উঠে বলবেন, সুবর্ণ রে, এতদিন পরে তুই এলি, যখন তোর বাপের সব গেল? না, পারলেন না। সেই সহজ স্নেহ উচ্ছ্বাসের মুখে পাথর চাপিয়ে দিয়ে চলে গেছে সুবর্ণর পারের কাণ্ডারি। এই চলে যাওয়ার চেহারার মধ্যেই বুঝি সুবর্ণর দুর্ভাগ্যের ছায়া। তাই নবকুমার কাঠ হয়ে দাঁড়িয়ে থেকে আগে প্রশ্ন করেন, কে সুবর্ণ? কি ব্যাপার? এখানে থাকতে চাই। প্রণাম নিবেদনকারিণী এবারে নবকুমারের মুখোমুখি দাঁড়িয়ে স্থির স্বরে বলে, আর কিছু চাই না বাবা, শুধু এখানে থাকতে চাই। এইখানে থাকতে চাই, এই আবার কি গোলমেলে প্রার্থনা? বিয়ে হয়ে পর্যন্ত এই এতগুলো বছর যার দর্শন মাত্র মেলেনি, যার জন্যে কতদিন কত রাত শুধু প্রাণের মধ্যে হাহাকার করেছে, এবং ইদানিং যার দর্শন পাওয়া সম্পর্কে একেবারে আশা ছেড়ে দিয়েছেন, বলতে গেলে যাকে প্রায় ভুলেই বসে আছেন, সেই মেয়ে কিনা অকস্মাৎ এসে পায়ে আছড়ে পড়ে বলে, আমায় আশ্রয় দাও, বলে আমি থাকতে চাই। অথচ শাঁখা সিঁদুর সোনায় জল জলাট মূর্তি। এমন নয় যে ভাগ্যান্তর ঘটেছে। বিহ্বল নবকুমার স্খলিত স্বরে বলেন, আমি তো কিছু বুঝতে পারছি না সুবর্ণ। বুঝতে পারবে না বাবা, সুবর্ণ তেমনি স্থির স্বরে বলে, পরে সব বুঝতে পারবে, এক্ষুনি সবকিছু বুঝতে চেষ্টা করো না, পরে সব বলছি, বলেছিল সুবর্ণ হাঁপাতে হাঁপাতে। কিন্তু নবকুমার তো বলতে পারতেন, থাক মা, বলতে তোকে হবে না কিছু, তুই যে এসেছিস এই আমাদের ঢের। কতকাল তোর চাঁদ মুখটি দেখিনি, হয়তো কোনোদিন মরেই যেতাম, ভগবান বোধ করি দয়া করেই তোকে এনে দিলেন। বলতে পারতেন, মেয়েকে সুস্থির হবার সময় দিতে পারতেন, কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে তৃষিত পিতৃহৃদয়ের ব্যাকুলতা প্রকাশ করতে পারতেন। কিন্তু নবকুমার তা করলেন না। নবকুমার কেমন যেন ভয় পেলেন, আর সেই ভয়ের তাড়নাতেই চির অভ্যাস মতো ছুটলেন দিদিকে ডেকে আনতে। দিদি সৌদামিনী দেবী নবকুমারের নিজের দিদি অবশ্য নয়,
পিস্তুত বোন, কিন্তু স্বামী থাকতেও বেধবা হয়ে দীর্ঘকাল তিনি মাতুলালয়ে বাস করেছেন। সেই সূত্রে নবকুমারের দিদি অন্তপ্রাণ। যখন নবকুমারের বয়স কম ছিল এবং তারও প্রায় জামাইয়ের মতোই স্ত্রী নিয়ে সমস্যার অন্ত ছিল না, ওই দিদি বল বুদ্ধি ভরসা হয়ে রক্ষা করেছেন। তবে শেষ রক্ষা করতে পারেননি সৌদামিনী। সুবর্ণর বিয়ে উপলক্ষ করে সত্যবতী যখন এক অপরিসীম ধিক্কারে সংসার ত্যাগ করলেন, তখন তো শেষ পর্যন্ত সৌদামিনী সঙ্গে সঙ্গে ছিলেন, তথাপি ফিরিয়ে আনতে পারেননি। কিন্তু ফিরিয়ে আনবার চেষ্টাই কি করেছিলেন? সেই প্রশ্ন করেছিলেন নবকুমার দিদির কাছে হাহাকার করে। পারলে না সদুদি, তুমি পারলে না? তোমার চেষ্টাও বিফল হল। সৌদামিনী ক্ষুব্ধ হাসি হেসে বলেছিলেন, ও কথা বললে মিথ্যে বলা হয় নবু, সত্যি বললে বলতে হয় সেই চেষ্টাও আমি করিনি। চেষ্টা করনি? না, তার মুখ দেখে বুঝেছিলাম যে কোনো চেষ্টাই সফল হবে না। বিশ্বাসঘাতক স্বামীর ঘর আর করবে না সে। বললে তুই দুঃখ পাবি, তুই ওর যোগ্যী ছিলি না কোনো দিনই। তবু স্বামী বলে ভালোবাসত, ভক্তি শ্রদ্ধা করতে চেষ্টা করত, সেই শ্রদ্ধা তুই খোয়ালি। বউ তোকে অসার অমনীষী যাই ভেবে আসুক, এই কথা কোনোদিন ভাবেনি যে তুই ওকে ঠকাবি। সেই কাজ করলি তুই। আমি আবার কোন দুঃখে চেষ্টা করতে যাব বল? বলেছিলেন সৌদামিনী এসব কথা। তত্রাচ নবকুমার দিদির স্মরণ ত্যাগ করেননি। সদুকে আঁকড়েই আবার হাল ভাঙা নৌকোটাকে ঠেলে ঠেলে নিয়ে এসেছিলেন তীরে। এখন আর ভাইয়ের সংসারটা দেখতে হয় না সৌদামিনীকে, ছেলের বউ দেখে। তবু কারুর একটু মাথা ধরলেই ছুটে আসতে হয়। তাছাড়া এদের ঘরে লক্ষ্মী, ষষ্ঠী, মনসা, মা কাল, ইতু, মঙ্গলচণ্ডী ইত্যাদি করে গেরস্থ ঘরের যা কিছু নিয়ম লক্ষণ পাল পার্বণ, তার দায় এখনো পোহান সৌদামিনী। বলতে গেলে এখনো এই সংসারের অভিভাবিকার পোস্টটা সৌদামিনীরই। অতএব আকস্মিক কন্যারই আবির্ভাবে ভীতত্রস্ত আতঙ্কিত নবকুমার সদুদিকেই ডাকতে ছুটলেন, মেয়েকে ভালো করে বসতে পর্যন্ত না বলে। বসতে বলল সাধনের বউ সুধীরবালা। কাছে এসে হাত বাড়িয়ে বলল, এসো ঠাকুরজি, হাত মুখ ধো। বউ সপ্রতিভ আত্মস্থ। শ্বশুরের মতো ভয় পেল না সে। বুঝল একটা ঝগড়াঝাঁটির ব্যাপার। বিয়ে হয়ে এসে পর্যন্ত ননদকে চোখে না দেখলেও ননদের কথা শুনেছে বইকি, অনেকই শুনেছে। ননদের ভাইদের কাছে, পিসশাশুড়ির কাছে, কদাচিৎ শ্বশুরের কাছে। শ্বশুরের কাছে বেশিরভাগই তার মেয়ে অন্যর সঙ্গে তুলনার ব্যাপারে। উঠতে বসতে অন্যর দোষ দেখতে পান নবকুমার, আর বলেন, তোর পিসি তো এমন ছিল না রে। নাতিটি নবকুমারের নয়নমণি, নাতনিটি নয়। নাতনিটির মধ্যে থেকে বুঝি কেবলই অনেকদিন আগের একটা বালিকাকে খুঁজে পেতে চান নবকুমার। একদা এই বাড়িরই সর্বত্র যে ছড়িয়েছিল আলোর কণিকার মতো। গোলগাল বেঁটেখাটো শ্যামলা রং অন্যর মধ্যে তার আভাস কোথায়? তাই বিরক্ত হন। আগে এই বাসাটার ভাড়াটে ছিলেন নবকুমার, তারপর বাড়িওয়ালাকে বলে কয়ে বাড়িটা কিনে নিয়েছেন। কেন? কে জানে সেই রহস্য। সাধনের আদৌ ইচ্ছে ছিল না পয়সা খরচ করে এই পচা বাড়িটাই কেনা হয়। বাড়ির অভাব আছে নাকি? ভাত ছড়ালে কাকের অভাব থাকে? চলছিল বাপের সঙ্গে সামান্য কথান্তর। সদুই রক্ষা করলেন। আড়ালে ডেকে চুপি চুপি বললেন, বুঝতে পারছিস না বাবা, এই বাড়িখানাতেই তো তোর মা থেকেছে, সংসার করেছে। বলতে গেলে এর সর্বত্রই তোর মা বিদ্যমান। এই বাড়ি ছাড়লে সে যে একেবারে মুছে যাবে, তাই বোধ করি নবু প্রাণ ধরে। সাধন চিরদিনই শান্ত গম্ভীর। গম্ভীর হয়েই বলেছিল সে, মার প্রতি খুব একটা ইয়েও তো দেখি না। মার নাম উঠলেই তো বাবা তেলে বেগুনে জ্বলে ওঠেন আর রাত দিন গাল পাড়েন। সৌদামিনী হেসেছিলেন, বলেছিলেন, ছেলে মানুষ তুই, তোকে আর কি বোঝাবো। তবে বিয়ে তো করেছিস, আপনি বুঝতে পারবি পরোক্ষে। বেশি দূর যেতে হবে না, আমার জীবনটাই দেখ না কেন। তা সৌদামিনীর জীবনটা এই হিসেবে দ্রষ্টব্য বইকি।
দীর্ঘকাল পতি পরিত্যক্তা হয়ে মামা মামির সংসারে হারে দুর্ভোগ গজিয়েছে। স্বামী দ্বিতীয় পক্ষ নিয়ে সুখে সংসার করেছেন। হঠাৎ একদিন চাকা ঘুরল, স্বামীর সংসারে আবার প্রতিষ্ঠিত হলেন সৌদামিনী। রুগ্ন সতীনের কন্যা করতে আর তার ষষ্ঠীর সংসারের খবরদারি করতে। তারপর স্বামী বড়গিন্নিতেই তদ্গত হয়েছেন, বড়গিন্নিতেই চক্ষে হারা হয়েছেন। প্রথম বলেছেন, ভালোবাসার জিনিসটাই আলাদা বড়গিন্নি, সমস্ত তো সাধনের চোখের সামনে। তাই নিজের জীবনের দৃষ্টান্ত দেখান সৌদামিনী, বলেন, তোর বাপের মর্মকথা আমি বুঝি। নবকুমারও তাই জানেন, তাই মর্মকথার ভার নিয়ে ছোটেন দিদির কাছে, আজও ছুটলেন। অতএব সুধীরবালা এসে হাত ধরতে এলো সুবর্ণর। সুবর্ণ অবশ্য সেই হাতে হাত রাখল না, এমনি ঝেড়ে পুড়ে উঠল, বলল, তুমি বুঝি বউ? সুধীরবালা ঘাড় কাত করল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা, আজ পঞ্চম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।